খবরটা হলো খ্যাতিমান মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৬ সালের যে তালিকা সেখানে স্থান পেলেন তিনি। ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে ভূমিকা লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো অফিসের সম্পাদক ও ভূ রাজনৈতিক বিশেষজ্ঞ চার্লি ক্যাম্বেল। তিনি বলেছেন মাত্র কয়েক মাস আগেও তারেক রহমান সবুজে ঘেরা লন্ডনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। কিন্তু ২০২৪ সালে বাংলাদেশি স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে ৫৭ বছর বয়সী এই রাজনৈতিক উত্তরসূরি বিরোধী আন্দোলনের কর্মী থেকে সম্ভাব্য জাতীয় নেতায় পরিণত হন। এই নিয়তি তিনি ফেব্রুয়ারিতে বাস্তবে রূপ দেন ১৭ বছর মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন থাকার পর নির্বাসনে ভূমিধস জয়ের মাধ্যমে। লেখার শেষে এসে তিনি আরও কথা বলেছেন, বাংলাদেশের বর্তমান উচ্চ মুদ্রাস্ফীতি এবং বেকারত্বে জর্জরিত। পাশাপাশি আঞ্চলিক পরাশক্তি ভারতের সঙ্গে সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এমন সমস্যার দ্রুত সমাধান জরুরি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি তিনি বলেছেন, শূন্য দশকের দুর্নীতির অভিযোগগুলো যদিও পরে তা আদালতে খারিজ করে দিয়েছে, তার সম্ভাব্য হানি পিরিয়ডকে অন্যদের তুলনায় সংক্ষিপ্ত করে দিতে পারে। তবে দীর্ঘদিন রাজনৈতিক অঙ্গনের বাইরে থাকার পর তিনি আর সময় নষ্ট করতে চান না। তারেক রহমান বলেন, আমাদের একসঙ্গে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, যাতে মানুষ তাদের রাজনৈতিক অধিকার ফিরে পায়। বুঝলাম। এবার আসি, এই ১০০ প্রভাবশালীর তালিকায় থাকাটা কি গুরুত্বপূর্ণ কিছু? না, এটা একেবারেই সাধারণ বিষয়। কেন? আপনি যদি এই প্রশ্ন আমাকে করেন, তাহলে বলব, এই তো গত বছর এই তালিকায় ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার আগের বছর ছিলেন নাহিদ ইসলাম এবং স্থপতি মেরিনা তাবাস্সুম, এবং এই তালিকায় বহুবার ছিলেন শেখ হাসিনা। এখন বলেন, এটাকে আপনার গুরুত্বপূর্ণ মনে হয় কিনা? আদতের একটা রুটিন তালিকা। মহৎ বলবার বা মহৎ করে দেখবার আসলে কিছু নেই। আজকে যেটা বলা উচিত তা হলো, সত্যিকার প্রভাব কি তারেক রহমান রাখতে পারবেন? অন্তত বাংলাদেশের ক্ষেত্রে। আসুন সেটাই বোঝার চেষ্টা করি। অনেকে তো বলেই ফেলছেন, ২ মাসেই তারেক রহমানের সরকার অজনপ্রিয় হয়ে উঠছে। না, শুধু বিরোধী পক্ষ এনসিপি বা জামায়াতই বলছে তেমনটা নয়। দেখছি দেশের বুদ্ধিজীবীদের একটি অংশ বেশ সরবভাবে ক্যাম্পেইন করছে বিএনপির বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে। সংসদে তারেক রহমানের কথা না বলা, সালাউদ্দিন আহমেদের উপর বেশি নির্ভরশীল হওয়া, জুলাই সনদ ইস্যুতে হ্যাঁ বা না এর মাঝে দাঁড়িয়ে থাকা, কিংবা মব বিষয়টিতে রাজনৈতিক নিয়ন্ত্রণ করতে না পারা, জনমনে আসলেই হতাশা আছে। কিন্তু আশা কি একেবারে শেষ বা নেই? প্রশ্নটা এই দিক থেকে করি আসুন। উল্লেখিত উপরে উল্লেখিত বিষয়গুলো মাথায় রেখেই আপনাদের আরো একটি তালিকা দেই। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ধর্মীয় উপাসনালয়ে প্রধানদের মাসিক ভাতা, ১০,০০০ টাকা পর্যন্ত ঋণ মওকুফ, খাল খনন সহ বেশ কিছু কার্যক্রম শুরু করেছে তারেক রহমান। আর তিনি প্রধানমন্ত্রীর তথাকথিত ভাবমূর্তিতে একেবারে আগুন ধরিয়ে দিয়েছেন। তাই তো বিরোধী পক্ষ বারবার শেখ হাসিনাকেই সামনে আনেন। মানে শেখ হাসিনা থাকলে নতুন তারেক রহমানকে গ্রহণ করা সত্যি কঠিন হবে। সে যাই হোক, আমার কথা হলো, তারেক রহমান সত্যিকার অর্থে পরিবর্তন আনতে পারবেন কিনা? ধরুন নারীরা তার উপরে খুশি থাকার কথা, কৃষকরাও, ইমাম মুয়াজ্জিমরাও নিশ্চয়ই সন্তুষ্ট। মধ্যবিত্তের প্রিয় বিষয়, এই যে তারেক রহমান সিনেমা দেখতে যান, নাটক দেখতে যান, এগুলো নিশ্চয়ই মধ্যবিত্তের ভালো লাগার কথা। আর তার যে ফ্যামিলি ম্যান ইমেজ, সেটাতেও অনেকে আকৃষ্ট হবেন। হচ্ছে নাকি? দিন শেষে এই কথাগুলো থাকবে কিন্তু। অর্থাৎ তিনি একটি ভালো ইমেজ গড়ে তুলতে পারছেন। এবং এভাবেই তার কিন্তু প্রভাবও তৈরি হচ্ছে। হচ্ছে না? কি মনে হয় আপনার? জানান আমাদের। সবচেয়ে বড় কথাটি হলো, আলোচনা সমালোচনার মাঝেও প্রান্তিক মানুষের জন্য বড় কিছু করে ফেলা। দেশ বলতে আমরা তাদেরকেই বুঝি কিন্তু। সেই পথেই আছেন তারেক রহমান। তবে রাজনীতি এখন সবচেয়ে বড় বাধা। মানে দলীয় নেতাদের মাস্তানি, চাঁদাবাজি, দখলবাজি, বিরোধীদের সঙ্গে রাজনৈতিক অবস্থান, সব মিলিয়ে একটি বড় চ্যালেঞ্জের জায়গা আছে। তবে জনগণের চাওয়ার সঙ্গে থাকলে সেটাও বড় বাধা হয়ে দাঁড়াবে না কখনো। মনে রাখতে হবে, জনগণের চাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারেক রহমান প্রভাবশালী হয়ে উঠুক জনগণের ভাগ্য পরিবর্তনে। এটাই বোধহয় প্রত্যাশা। কি বলেন আপনারা?
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিউজ হাবের সঙ্গে। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।